আর আমি কিছুক্ষণের মধ্যে নায়িকাকে নিয়ে গিয়ে নায়কের সঙ্গে মিট করিয়ে দেব। তারপর তারপর और क्या जीजाजी डिम्पल कपाड़िया और ऋषि कपूर एक साथ गाएगा। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। আমি এখন আসছি উজ্জয়িনী। ठीक है जी আমি চলি। आइए जी आइए। কি হলো মহানগরী উজ্জয়িনী, তোমার লজ্জারাঙা রেবা নদীর বুকে মেঘদূতের ছায়া এসে পড়লো কিনা? ছাড়ো তো ঠাকুরপো। লাইলার মহব্বতে মজনুকে শেষ পর্যন্ত ধরা দিতে হলো তো। জানি না যাও। আর লজ্জা দেখে কোনো লাভ হবে না, কারণ তোমার প্রাণের প্যারাডাইসে রোমিও জি এসে গেছে বৌদি। আর দেরি না করে দাদার কাছে চলো, দাদার কাছে এসো বৌদি এসো। আজ আজ কতদিন পরে তোমার মুখে একটু হাসি দেখলাম। তোমার এই হাসির সঙ্গে ভালোবাসার সুর মেলাতে তুমি দাদার কাছে এসো বৌদি, দাদার কাছে এসো। আমি যাবো তো বটে। নদীকে যে সাগরের কাছে যেতেই হবে, ভোমরাকে যে ফুলের মধু খেতেই হবে। এতক্ষণে তার পোশাক আশাক বদলানো হয়ে গেছে, সে নিশ্চয়ই আমার অপেক্ষা করছে। আমি যাবই। যাবেন তো উজ্জয়িনী বৌদি? ঠাকুর জামাই, আচ্ছা উজ্জয়িনী বৌদি, আপনি আপনার স্বামীকে ঠিক করে চিনতে পেরেছেন তো? এ আপনি কি কথা বলছেন ঠাকুর জামাই? না মানে আপনি আপনার স্বামীর চোখ মুখ কান সব ভালো করে মিলিয়ে দেখেছেন তো? কি যে বলেন ঠাকুর জামাই, লজ্জা আমি তার দিকে ভালো করে তাকাতেই পারি। তাকাবেন উজ্জয়িনী বৌদি, বেশ ভালো করে তাকাবেন। কেন বলুন তো? কেন মানে আমি তো তাকে ঠাকুর জামাই, না মানে আমি তাকে নিজের হাতে কারখানার সব কাজ শিখিয়ে দিয়েছিলাম না। শেখাবেন ঠাকুর জামাই, শেখাবেন। আবার আপনি নতুন করে আমার স্বামীকে সব কাজ শেখাবেন, কিন্তু এখন থেকে নয়, কিছুদিন পর থেকে। এখন তাকে অন্য কিছু শিখতে হবে। বুঝতে পারলেন না তো? এখন আপনার সম্বন্ধীকে আমার কাছে নতুন করে শিখতে হবে। ওকে কেমন করে ভালোবাসতে হয়, বুঝলেন তো? ভালোবাসা উজ্জয়িনী বৌদি, ওই ফাঁসিটাই তোমার জীবনে ফাঁসি হয়ে ধরা দেবে। কারণ যাকে তুমি স্বামী ভেবে তোমার সর্বস্ব উজাড় করে দিতে চাইছো, আসলে আসলে সে তোমার স্বামী নয়, সে আমার কাছে একটা বিস্ময়কর আশা। ভাবতেই পারছি না সুমন্ত চৌধুরী কি করে বেঁচে উঠলো। সুমন্ত চৌধুরী কোনোদিন বেঁচে উঠতে পারে না নিখিলে। আমি তাকে গুলি করার পরে পালসগুলো আমি ভালো করে চেক করেছিলাম, তার নাকের কাছে হাত দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস সব চেক করেছিলাম। তাহলে স্যার লোকটা কে? নিঃসন্দেহে সুমন্ত চৌধুরী সেজে থাকা অন্য কেউ। অবিকল একরকম দেখতে, এটা কি খুব সম্ভব হলো স্যার? নিখিলেশ, দেখতে একরকম হলেও ওর সব কিছু কিন্তু সুমন্ত চৌধুরীর মতো নয়। কণ্ঠস্বরটা কিন্তু অনেকটা আলাদা নিখিলেশ। লোকের দৃষ্টি অসম্ভব। আর লোকটার চোখের দৃষ্টির সঙ্গে সুমন্ত চৌধুরীর চোখের দৃষ্টির কোনো মিল নেই নিখিলেশ। তাহলে স্যার ব্যাপারটা আপনি সবাইকে বলে দিন। আপনি গিয়ে বলুন আসল চৌধুরী যে এসেছে সে আসলে একটা নকল। নিখিলেশ, তুমি একটা অপদার্থ। মানে অপদার্থ?
নয়তো কে তুমি কি ভেবে দেখেছো আসল ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তোমার আর আমার দুজনেরই ফাঁসি হয়ে যাবে। অর্থাৎ আমরা সুমন্ত চৌধুরীকে হত্যা করেছি জানতে পারলে? এখন ওই চৌধুরী বাড়ির সবার সামনে আমাদের ওকেই সুমন্ত চৌধুরী বলে মেনে নিতে হবে, আর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে অনুসন্ধান করতে হবে সুমন্ত চৌধুরী সেজে থাকা ওই লোকটা আসলে কে। কে তোমরা? লিখিলে সুমন্ত দা। এখানে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো তোমরা? আমরা একটা ওই পার্টি দেওয়ার কথা হ্যাঁ, ভাবছিলাম। পার্টি? এই পার্টি দেওয়ার কথা ভাবছিলে না প্রপার্টিটা ছিনিয়ে নেবার কথা ভাবছিলে? সুমন্ত দা। হ্যাঁ, আমি অভিষেকের সবই শুনেছি। তোমার লাভের মতো দিন দিন বেড়েই চলেছে পূর্ণব্রত। তুমি এমনি করে সমস্ত সম্পত্তি পাওয়ার লেবে এখানেই পড়ে আছো পূর্ণব্রত। যাও তোমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাও, মন দিয়ে কাজকর্ম করবে কাল থেকে। যাও যাও যাও। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি সুমন্ত। চলে এসো নাকি? তো মাঝে মাঝে গোলমাল হয়ে যাচ্ছে। এই সুমন্ত চৌধুরী ডায়েরিটা আমি 10 দিন ধরে ভালো করে মুখস্থ করতেছি, কিন্তু এখনো ঠিক করে মুখস্থই করতে পারছি না। তাই বলে ভুল ভাবে না বললো মুখার্জি, তোকে আরো বুদ্ধির শাখা পোশাখাগুলো বিস্তার করতে হবে, বিস্তার। তারপর নিজেকে লুকিয়ে রাখতে হবে ওই সুমন্ত চৌধুরীর আড়ালে। তবে তুই শালা জেনে রাখিস বে, এই নিঃসন্দেহে তুই মার দিয়া কেল্লা। এই কিসের একটা যেন আওয়াজ হচ্ছে, কে কাঁদছে? আমার সেই অতীত জীবনের শয়তানি শকুরিরা, যাকে আমি বিয়ে করব বলে ঠকিয়েছিলাম, অথচ তার পেটে বাচ্চা এসেছিল আজ থেকে 9 বছর আগে। সেই দিনটার কথা আমার আজও মনে আছে। আমি সেই গন্ডগাঁয়ের কাশীনাথ দত্তের বাড়ির সামনে গিয়েছিলাম, আর তখন সেই অরুণা বৌদি, আজ থেকে 9 বছর আগে অরুণা বৌদি বলেছিল, জানো না তুমি আমার এই সর্বনাশের জন্য আসলে তুমিই দায়ী। আজ আমার চুলের মুঠি ধরতে তোমার লজ্জা করছে না? লজ্জা আমার কেন করবে রে কালামুখী? আমি কি তোর মতো এই বুড়ো মেয়ে হয়ে বিয়ের আগেই পেটে বাচ্চা নিয়ে বসে আছি? খবরদার, ও কথা তুমি মুখে উচ্চারণ করবে না। বিয়ের আগে আমার এই অবস্থা হলেও পল্লব আমাকে কথা দিয়েছে সে আমাকে বিয়ে করবে। তুই এখনো পল্লবের কথা বিশ্বাস করিস? বিশ্বাস করেছিলে অরুণা, আর সেই পল্লবের প্রতি তোমার অবিশ্বাস কেন? আমি এতদিনে বুঝতে পেরেছি পল্লব মুখার্জি একটা মিথ্যেবাদী শয়তান, চম্পট। তুমি দেখে নিও, 2 দিনের মধ্যেই সে বাড়ি থেকে চম্পট দেবে। অরুণা, তোমার ধিঙ্গি বোন গীতাকে তুমি করুণা করো না। ওকে বলো হয় পেটের বাচ্চাটা নষ্ট করতে হবে, নইলে যেমন করে হোক পল্লব মুখার্জিকে চেপে ধরে তাকে বসাতে হবে ওই বিয়ের পিঁড়িতে। অর্ধেক সিঁড়িতে তুই যে পা দিতে চেয়েছিলিস দিদি, তাপস উপোস করা সংসারটাকে স্বপ্ন দিয়ে সাজাতে চেয়েছিলি। কি বললি হতভাগা? ঠিকই বলেছি। প্রথম আমি ও পল্লব মুখার্জি চিনতে না পারলেও পরে ঠিক চিনতে পেরেছিলাম। তাকে আমি এই বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলাম। কিন্তু তুমি, হ্যাঁ অরুণা, তুমি তখন কারুর কথা বিশ্বাস করোনি। তুমি ভেবেছিলে পল্লব মুখার্জি সত্যিকারে তোমার ভাইয়ের চাকরিটা করে দেবে, তাই না অরুণা? সোনার ডিম পাবার আশায় তুমি আমার বিশ্বাসের হাঁসটার বুক চিরে দিয়েছো। গীতা, দাদা, তাপস, তোমরাই বলো এখন আমি কি করব? কি আর করবি? পল্লব মুখার্জিকে চেপে ধরে বিয়ে করতে তুই বাধ্য করবি। দাদা, তাকে বুঝিয়ে বলবি আমি তোকে বিশ্বাস করে তোমার কাছে নিজেকে সমর্পণ করছি, তুমি আমাকে বিয়ে করে লজ্জার হাত থেকে বাঁচাও। তাপস, তুই বলবি আমার পেটে তোমার সন্তান, তুমি এই সন্তানের পিতৃতে স্বীকৃতি না দিলে আমি গায়ের লোকের কাছে মুখ দেখাবো কি করে? বলবো বৌদি, বলবো। সে আজ এলে আমি তাকে সব বলবো, দরকার হলে হাতে ধরবো।
তাতেও যদি না রাজি হয় তাকে আমি খুন করব, খুন। কি হবে দাদা, সে যদি আর এ বাড়িতে না আসে, আমায় বিয়ে না করে, তাহলে এই বাচ্চাটাকে নিয়ে আমার কি অবস্থা হবে? তুমি কি করবে? তুমি কি বাচ্চাটাকে নষ্ট করে দেবে? তাহলে গায়ের লোকের কাছে মুখ দেখাবে কি করে? গায়ের লোকের কাছে মুখ দেখাবো না, আমি চটকলের মজুর। তাই সবাইকে নিয়ে আমি গা ছেড়ে ওই শহরের বস্তি থেকে বাস করব। দাদা কাঁদিস না রে গীতা, কাঁদিস না। যদি ওই বস্তির লোকেরা কেউ জিজ্ঞাসা করে, আমি বলবো আমার ভগ্নী গর্ভবতী অবস্থায় আমার ভগ্নীপতি মারা গেছে। কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি! আমি কত কি স্বপ্ন দেখেছিলাম, আমার সব স্বপ্ন মাঠে মারা গিয়ে চিরকালের জন্য ননদ কাঁটা আমার গলায় লেগেই থাকলো। কপাল, একেই বলে আমার পোড়া কপাল। এখন আর কপালের দোষ দিয়ে লাভ কি বৌদি? তাছাড়া তুমি না ওই কপালের দোষ দিয়ে পার পেয়ে যাবে, কিন্তু আমি বললাম যদি সত্যি আর এ বাড়িতে না আসে, আমায় বিয়ে না করে, তাহলে এই বাচ্চাটার পিতৃ পরিচয় দেব কি করে? কি করে? মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল ঘোরালি। ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালি। ঝুমকা লাগালি, বিজলি, তোকে দেখে গাইছি এমন রিমিক্স গাওয়ালে। ঝুমকা লাগালি, বিজলি গিরালি, তোকে দেখে গাইছি এমন রিমিক্স গাওয়ালে। রিমিক্স গাওয়ালি, রূপে রিমিক্স গাওয়ালি। আলি তোকে দেখি গাইছি এমন রিমিক্স গাওয়ালে। ছাত্র তোকে বানিয়েছি আলি, তোকে দেখি গাইছি এমন রিমিক্স গাওয়ালে। রিমিক্স গাওয়ালি, রূপে রিমিক্স গাওয়ালি। চেহারা জবি আনার কলি, তোকে দেখি গাইছি এমন রিমিক্স গাওয়ালে। হ্যাঁ, চেহারা জবি আনার কলি, তোকে দেখে গাইছি এমন রিমিক্স গাওয়ালি। রিমিক্স গাওয়ালি, রূপে রিমিক্স গাওয়ালি। আগে বলো তুমি কখন এসেছো? আরে বাস, তোকে তো হেভি লাগছে মাইরি। কারণ তোমাকে পাত্তাই দিচ্ছ না। আচ্ছা কি ব্যাপারটা বলো তো কিছু। আমি একটা কথা বলছিলাম। কি কথা বলো? না না মানে আরে বলো। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আরে শালা, শালা আমার মালের নেশাটা একদম মাল করে দিল। শালা কি ব্যাপার? না না, আমার এখানে থাকা ঠিক হবে না। আমি চললাম। না, আমাকে বিয়ে না করে এ বাড়ি থেকে তোমার কোথাও যাওয়া হবে না। মাইরে বলছো বিয়ে করবো তোমাকে? আবে শালা, একে আমার ফ্যান সম্বল, তার উপর আবার ফুটো শান্তি। এসব কন के बात छोड़ो, मैं अभी चलता हूँ। चलता हूँ। তুমি আমায় বিয়ে করবে না? कभी नहीं, कभी नहीं। তাহলে আমি পুলিশে খবর দেব। শালা শালা পুলিশে খবর দিবি? শালা এত বড় শহর, তোর কাছে থানা বলে তো এত বড় শহর। আমি গলা টিপে শেষ করে দেবো। দাদা
সে শুধু আসলে পাঙ্গা নিবি, হ্যাঁ? তাহলে তো তোকেই আগে শেষ করতে হয় রে সুরে। খুন হয়ে গেল না খুন। পল্লব মুখার্জি একদম পালানোর চেষ্টা করবে না। You are under arrest. চলো আমাকে অ্যারেস্ট করা। চল নম্বর খুনি চল। এই মৃতদেহটাকে মর্গে নিয়ে গিয়ে পোস্টমর্টম করাতে হবে। এমনি যে একটা দুর্ঘটনা ঘটবে আমি তো আগে থেকেই সন্দেহ করেছিলাম। তাই বেশ কিছুদিন ধরে পল্লব মুখার্জিকে এই বাড়িতে আসতে দেখে আমি তার উপর নজরদারি রেখেছিলাম, কিন্তু ব্যাড লাক, অ্যাক্সিডেন্টটা ঘটেই গেল। আমি কিছুই করতে পারলাম না। আর একটু আগে যদি আসতেন দারোগা বাবু, তাহলে তো আমার সম্বন্ধীটা মারা যেত না। আই এম ভেরি সরি। আমি এর জন্য খুবই দুঃখিত। আপনি সেই খুনি লম্পট জানোয়ার পল্লব মুখার্জিকে কিছুতেই ক্ষমা করবেন না দারোগা বাবু, কিছুতেই না। আইন কখনো অপরাধীকে ক্ষমা করে না। আপনারা নিশ্চিন্তে থাকুন। ওই সমাজ বিরোধী পল্লব মুখার্জির হয় ফাঁসি না হয় যাবজ্জীবন জেল। শালা বেশ শালা, সেই খুনি লম্পট পল্লব মুখার্জি জেল ভেঙে পালিয়ে এসে ঢুকে পড়েছিল ওই সুমন্ত চৌধুরী আড়ালে অংশুমণির বাড়িতে। গীতা যদি তার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখে তাহলে নিশ্চয়ই এতদিনে তার বয়স হবে 10 বছর। আরে দূর শালা, এই শালা অতীতের কথাটা আমি ভাবছি কেন? এখন তো আমি শিল্পপতি অংশুমান চৌধুরীর একমাত্র ছেলে সুমন্ত চৌধুরী নাকি? যার নামে ব্যাংকে আছে লক্ষ লক্ষ টাকা, ইম্পোর্টেড গাড়ি বাড়ি টাকা পয়সা কত কি। আর তার চেয়েও তো উপরি পাওনা একটা আছে নাকি? ওই সুন্দরে উজ্জয়িনী সুরের বাচ্চা দুর্ভাগ্য আমার কি করতে পারলি রে? আমি তোর মুখে লাথি মেরে আমি মত্ত ময়ূরের মতো চললাম ওই উজ্জয়িনীর শোবার ঘরে। আজ দিদি জামাই বাবু শোবার ঘরটা ফুলে ফুলে একদম ভরিয়ে দিয়েছি। দেখে শুনে মনে হচ্ছে দাদা বৌদির আজ নতুন করে ফুলসজ্জা হবে। আমার কি মনে হচ্ছে জানো, দিদি জামাই বাবুর এই নতুন করে ফুলসজ্জার খাটে আরাম করে শুয়ে পড়বে। তা তুমি একা শোবে? আমি শোবো না। अरे अरे ये शर्मा, तुम्हारा मतलब क्या है? मालूम नहीं है मैं कौन हूँ? আরে তুমি তো আমার স্বপ্ন সুন্দরী জুহি চাওলা। গাবলু মানে বাংলা ছবির নায়কের মুখে বোম্বাই চালাতো। না না বৈশালী না, আজ তুমি আমাকে হটিয়ে দিতে পারবে না। সুমন্ত দা যখন ফিরে এসেছে, বৌদির দুঃখের দিন যখন শেষ হয়ে গেছে, তখন তোমার আমার পরীক্ষাটা হয়ে গেলেই সামনের বছর বিয়ে। বিয়ে? হ্যাঁ। তোমার সঙ্গে আমার বিয়ে হলে তোমার বাবা মেনে নেবেন? মোটেই না। বাবার কথা ছাড়ো তো, আমি যাকে ভালোবাসি তাকে আমি বিয়ে করবই করব। ধরে নাও তোমার সঙ্গে আমার বিয়েটা হয়েই গেল। হয়ে গেল? তোমার বাবা আমাকে বউ বলে মেনে নিল না। তখন কি আমি বাংলা ছবির নায়িকার মতো কেঁদে কেঁদে বলবো, ইগো তুমি আমার সঙ্গে কথা বলবে না, আমাকে কি একা একা থাকতে হবে? বুঝেছি বুঝেছি। তা কি বুঝেছো মশাই? তোমার অনেক বেলা হয়ে গেছে, ওই মেঘের ফাঁকে ফাঁকে আর দক্ষিণে বাতাস যখন বইছে।
বৈশালী একেবারে হাউসফুল, একটাও টিকিট নেই কি তাই না? না 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 টিকিট নেই। তোমাদের চুপি চুপি প্রেম করা দেখতে পেয়েছি বলে তোমরা বুঝি লজ্জা পেয়েছো? আরে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। বাবু বলেছে আসছে বৈশাখ মাসে তোমাদের দুজনকে ধুমধাম করে শুভ বিবাহ হবে। দিদিমণি, দাদা বাবু, তোমরা জুটিয়ে প্রেম করো, আমি বাবুর কাছে চললাম। কি হলো? কথাটা নিজের কানে শুনলে তো? এখন আমার কি মনে হচ্ছে জানো বৈশালী? কি মনে হচ্ছে? চলো না আমরা দুজন কোথাও হারিয়ে যাই। চলো। এই যে অভি ঠাকুর, বৌদি লাগছে বলে কিসের যেন গন্ধ পাচ্ছি। গন্ধ? তোমার খোপার ওই বেল ফুলের গন্ধ বৌদি, অন্য কিচ্ছু নয়। না কি বৈশালী? আমি বাবা গন্ধ গন্ধ কিছু পাই। এই মুকুড়ি, যে মদ খায় সে কি মদের গন্ধ পায়? তাহলে আমি একটা কথা বলি বৌদি, নিজে চোর তো তাই তুমি সবাইকে চোর ভাবছো। তবে রে শয়তান, তোর পেটে পেটে এত চাল। পালিয়ে চল বৈশালী, পালিয়ে চল, অনেক রাত হয়ে গেছে, বৌদির আর তোর সইছে না। দিদি জামাইর বাবুর যে বিরাট বড় লোকসান, তাই না রে দিদি? দাঁড়া, তোদের দুটোকে আজকে দেখাচ্ছি মজা। পালিয়ে এই যে বোম্বের উড়তি নায়িকা আয়শা জুলখা, নিশ্চয়ই অভি ঠাকুরবার কাছে যাচ্ছিস। চুপ, একেবারে চুপ। চৌধুরী বাড়িতে যেন আজ হাজির হাট বসেছে, ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে বউ কথা কো পাখিটা, সেই সঙ্গে কোকিলটাও ডেকে উঠেছে কুহু কুহু করে। ইস, মাঝে মাঝে শোনা যাচ্ছে চোখ গেল চোখ গেল। তা ডাকবেই তো, আজ যে বসন্ত এসেছে, বসন্ত। তাই তো বসন্তের বাতাস গায়ে মেখে তোমার সামনে দাঁড়িয়েছে কুমারী সুমন্ত। কিন্তু তোমার ঘুমন্ত মনে দক্ষিণ দুয়ার খুলে ফাগুন এলো কি করে? এর ভয়ে উত্তরের জানালাটা খুলেছি বলে। লক্ষ্য করেছো কি পশ্চিম আকাশে দেখা যাচ্ছে নবমী তিথির এক ফালি চাঁদ? পূব আকাশের শুক তারাটাও তো একটু পরে পাতবে ভালোবাসার ফাঁক। তাই নাকি? হ্যাঁ, সেখানে শুধুই আলো, যেখানে শুধুই ভালো, আমি যে মন্দ করি সবই তাই, এখন আমায় নিয়ে কবিতা। যেখানে শুধুই আলো, যেখানে শুধুই ভালো, আমি যে মন্দ করি সবই তাই, এখন আমায় নিয়ে কবিতা। কতি কি তোমার ভালো এই অনুরোধ রাখে, আর কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে। খোপার গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, খোপার গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে। যেখানে শুধুই আলো, তিলই শুধুই কাটা, স্বর্গের দেবী তুমি এসো না, মাটিতে তোমার চরণ রেখো না। এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাটা, স্বর্গের দেবী তুমি এসো না, মাটিতে তোমার চরণ রেখো না। কত কি তোমার বলো এই অনুরোধ রাখলে, পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে। গোলাপে দিয়ে মনটা কেন এত কাছে আনলে। অপরাধ নিও না গো, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা বলো জি? সংসার বিভাগে মন
আমি আমি বুঝতে পারলাম এই তীর্থক্ষেত্রের চেয়ে এই সংসার জীবন অনেক অনেক বেশি সুন্দর, তাই তো। তুমি এত ঘামছো কেন? ঘামছি? না তো, তোমার আঁচল দিয়ে মুখটা মুছে নিলাম। কি হলো? তুমি তো আগে কখনো এমন করে আমার আঁচল দিয়ে ঘাম মোছোনি। আজ মুছতে ইচ্ছে করলো তাই। তুমি কি অন্য কিছু ভাবছো নাকি? অন্য কিছু মানে? কে আপনি? আমি পল্লব। না না, মানে তোমার হৃদয় পল্লব সুমন্ত। মিথ্যা কথা বলবেন না, সত্যি সত্যি করে বলুন তো কি আপনার আসল পরিচয়? বুঝেছি বুঝেছি বুঝেছি, তুমি আমার সঙ্গে রহস্য করছো তাই না উজ্জয়িনী? না 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 না, রহস্য আমি করছি না। আপনি এসেছেন অভূতপূর্ণ রহস্যের মুখোশ পরে আমার স্বামী ছেড়ে আমার সঙ্গে প্রতারণা করতে। উজ্জয়িনী, তুমি কি সব উল্টো পাল্টা বলছো বলো তো উজ্জয়িনী? আমি হ্যাঁ হ্যাঁ, আপনি 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 আমার স্বামী চরিত্রে অভিনয় করতে গিয়ে ধরা পড়ে গেছেন। ধরা পড়ে গেছি? হ্যাঁ, আমার স্বামী কোনোদিন আমার আঁচল দিয়ে ঘাম মোছেন, আপনি মুছতে চেয়েছেন। না, এটা মানুষের স্বভাব পরিবর্তন হতেই পারে। আমার স্বামী কোনোদিন সবার ঘরে লাইট নেভাতেন না, আপনি তা নেভাতে চেয়েছেন। মানুষের স্বভাব পরিবর্তনশীল, তা হতেই পারে। আপনি আমার গানের শেষে অশ্লীল চরিত্রের পরিচয় দিয়েছেন, যা আমার স্বামী কোনোদিন কখনো করেনি। ইস শালা, এটা তো ঠিক মনে ছিল। শালা কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেছে। যা হোক করে একটা ব্যাপারটা ম্যানেজ করে দেয়। উজ্জয়িনী, তুমি চিৎকার করো না। মানে কিছু বলতে গেলে বাবা যদি আবার হার্ট ফেল করে বসেন। বাবা হার্ট ফেল করবেন? হ্যাঁ, বৈশালী, উজ্জয়িনী, ওরা আবার আমার এইসব কথাবার্তা শুনলে তোমাকে আবার সন্দেহ করবে। যাই বলো, ভেবে দেখো উজ্জয়িনী, একটু ভালো করে ভেবে দেখো। ভাবতে তো আমাকে হবেই। এখন আমাকে অনেক কিছু ভেবে অনেক কিছু মানিয়েও নিতে হবে, বিশেষ করে আমার শ্বশুর মশাইকে বাঁচিয়ে রাখার জন্য। যাক বাবা, এলা নাগিনী ঝাঁপিতে ঢুকেছে। শোনো শোনো নয়, শুনুন। আমরা এক ঘরে থাকবো ঠিকই, কিন্তু এক বিছানায় নয়, আলাদা আলাদা। আর সকলের সামনে আমি আপনাকে বলবো তুমি, কিন্তু একান্ত আড়ালে বলবো আপনি। সন্দেহাতীত না হওয়া পর্যন্ত আপনাকে আমি আমার স্বামী বলে মেনে নিতে পারবো না। তাছাড়া দেবতার মন্দিরে সিঁদুর বন্ধক দেওয়া স্ত্রীর কাছে স্বামী সঙ্গ নিষিদ্ধ, বুঝলেন তো? এই কিছুদিনের মধ্যে দেখতে পাবে এই আদম আর এই শালা একসঙ্গে খাচ্ছে ওই নিষিদ্ধ ফল। 10 বছর আগে যে নিষিদ্ধ ফল খেয়েছিলাম আমি, গীতার বাগানের তছনছ করে তার যৌবনটাকে ধ্বংস করেছিলাম। গীতার যৌবনের বাগান। এই হতভাগিনী গীতাকে তুমি মৃত্যু দাও ঠাকুর। বহুদিন অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। সাদার সংসারে থেকে গ্রাম ছেড়ে শহরে এসে 10 বছর ধরে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। এই তিল তিল করে শেষ করাচ্ছে, তুমি আমাকে একেবারে শেষ করে দাও ঠাকুর, একেবারে শেষ করে দাও, একেবারে শেষ।
বললাম বৌদি? বলুন, তাড়াতাড়ি বলে ফেলুন। বাসু সকাল থেকে কিচ্ছু খাইনি। ওরে বাবা রে বাবা, দিন রাত শুধু খাই আর খাই। চৌকির তলায় সানকির থালায় গুড় আর রুটি আছে, মা বেটাই ভাগ করে খাবে। হ্যাঁ, আর একটা কথা, বলো বৌদি, আজ থেকে জুতো পালিশ করতে বেরোবে তোমার ছেলে? বেসো না, আমার ছেলে বাসু জুতো পালিশ করবে না। আর আমি তোমার বাবলা ঠাকুরপোর বাড়িতে ঝিয়ের কাজও করতে যাব না। দাদা নাইটেও সিটি সেরে ফিরে এলে আমি তাকে সব বলে দেব, সব বলে দেব। বলে আমার কিচ্ছু করতে পারবি না রে হারামজাদি। 10 বছর ধরে তার কানে তো আমার বিরুদ্ধে অনেক কথাই বলছিস। আমি তাকে এমন টাইট করে রেখেছি যে কাশি বাবু ট্যাপও করতে পারে না। সকালবেলা এমন করে চেঁচাচ্ছ কেন? তুমি তো আমাকে খালি চেঁচাতেই দেখো, আমার ভালো জিনিস তোমার চোখেই পড়ে না। কি করে পড়বে অরুণা, কি করে পড়বে? 10 বছর আগেই যে কালো হয়ে গেছে আমার জীবনের সব ভালো। তবে কি সোহাগের বোন আর ভাগ্নেকে নিয়ে দাবার চাল চালো? কথাগুলো একটু হিসেব করে বলো। তোমার জন্যই আমার জীবনের সব স্বপ্নগুলো শেষ হয়ে গেল। আর আমি যদি বলি তোমার খেয়ালের দাম দিতে গিয়ে গীতার সর্বনাশ হলো। ওহ, আবার আবার সেই গীতা আর গীতা। এর যদি তুমি আমার সামনে গীতা গীতা করো, আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হব। অরুণা, তোমাকে আর আত্মহত্যা করতে হবে না অরুণা, তোমায় আত্মহত্যা করতে হবে না। তোমার ওই ইচ্ছে পূরণ করার জন্য আমার সেই হতভাগিনী বোনকে ডেকে বলছি, গীতা, এই গীতা, আজ থেকে তোর বৌদি যা বলবি তুই তাই শুনবি। দাদা, তুই ওই বাড়িওয়ালার সংসারে কাজ করতে যাবি রে গীতা। তুমি কি বলছো দাদা? আমি ঠিকই বলছি, ঠিকই বলছি রে গীতা। আমি একা একা 10 বছর ধরে তোদের বোঝা টেনে আসছি, আর টানতে পারবো না। কি গো, ঠিক বলিনি অরুণা? একদম ঠিক কথা বলছো গো। এমনি করে যদি আগে বলতে পারতে, আমাদের এই সংসারটায় কত সুখ আসতো গো, কত সুখ। সুখ? গরিব মানুষের সুখ কিনতে গেলে এইভাবে বউকে তুলতে হয় মাথায়, আর পায়ের তলায় পড়ে থাকে মায়া, মমতা, স্নেহ। আর সেই স্নেহ তার কাপা কাপা হাত দুটো দিয়ে সুখ কেনার সৌদাগরে পা দুটো জড়িয়ে ধরে বলে, দাদা, তুমি বউদের কথা শুনে আমাকে জিগিরি করতে পাঠাবে? সুখ কিনতে গিয়ে তুমি তোমার জীবনে অসুখ ডেকে আনবে দাদা? এক বিন্দু মেয়ে সেই পেছন থেকে তার কোষ্ঠী হাত দুটো দিয়ে কর্তব্য ক্লান্ত মনুষ্যত্বের গলা জড়িয়ে ধরে বলে, ও মামা, আমার খুব খিদে পেয়েছে। জীবন যুদ্ধে ক্ষত বিক্ষত অধ্যামৃত দরিদ্র পরিবারে পরাজিত সৈনিক তার পকেট থেকে 1403 সাল মার্কা একটা রুটি বের করে বলে, ওরে স্নেহ, ওরে মায়া, তোরা এই শতাব্দীর যন্ত্রণাকে ভাগ করে খা, ভাগ করে খা। এই নে রে বাসু, তুই আধ খানা আর তুই আধ খানা। কিন্তু জীবনের সাদা কাগজে আবার যেন নতুন করে দাগ না পড়ে রে গীতা, দাগ না পড়ে। দাদা, ওরে বাসু, ওরে বাসু, তোর এই ছেঁড়া জামাটা সংগ্রামের সুতো দিয়ে সেলাই করে দিস রে বাবা, সেলাই করে দিস, সেলাই করে